যদি মানুষের পোস্টমর্টমের উপর আস্থা থাকতো তাহলে ডোমের কাছে কেউ যেত না। ডোম কি এটা বলার লোক? ডোমের কাজ হচ্ছে পোস্টমর্টম যিনি করেন উনি ডোমকে বলেন এখানে কাটো এখানে কাটো, এবং হুম। ডোম এটা জানে, রেগুলার সেটা কাটে। ডোমের কাজ হচ্ছে কাটাকাটি করা। ডোম যদি বুঝে তাহলে তো আর ডোমই সার্টিফিকেট দিত। আমাদের দেশে আমাদের অবস্থা, জনগণের অবস্থা গাধার মতো, যে গাধার পিঠে শুধু বোঝাটা বদলায় কিন্তু বোঝার পরিমাণ কমে না, বাড়তে থাকে। আমরা জনগণ হচ্ছে সেই অদ্ভুত গাধা, অদ্ভুত উট, যে উটের পিঠে চড়ে চলেছে স্বদেশ, শামসুর রহমান লিখেছিলেন। আমরা সেই উট। না, এটা খুব অধ্যত্ত, এটা চূড়ান্ত অধ্যত্ত। যে প্রধানমন্ত্রী মানুষের সঙ্গে এত ভালো ব্যবহার করছেন, তার দলের একটা লোক সাংবাদিক পিটায় বলতেছে, তার দলের লোক সাংবাদিক প্রহার করার পরে বলে যা তোমরা লিখবা আমরা পিটাবো। এটা কত বড় উদ্ধত্ত এবং আইনকে কত বড় বৃদ্ধাঙ্গুলি দেখানো, এবং ওই লেভেলের একটা লোক। এখন ওই লেভেলের একটা লোক যদি এই কাজ করতে পারে, তার উপরের দিকের লোকেরা আরো করবে। আমি মনে করি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচিত এই বিষয়টা খোলাসা করা। হয় উনি ব্রিটিশ নাগরিক হয়ে এই পদ ছেড়ে দিবেন, অথবা এই পদে থেকে ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দিবেন, অথবা উনি বলবেন আমি দুইটাই রাখবো, আই ডোন্ট কেয়ার, কার এত জ্বালা। তো উনি ওইটাই করেছেন, আই ডোন্ট কেয়ার, কার এত জ্বালা, এটা বলে দিয়েছেন। এখন উনি একটা অপশন নিয়ে নিয়েছেন। এখন সেই অপশনের কারণে উনি সমালোচিত হবেন, এবং সেই সমালোচনা ওনাকে নিতে হবে। না, সেই সমালোচনাকে তাকে নিতে হচ্ছে না, সেই সমালোচনাটা আলটিমেটলি গিয়ে প্রধানমন্ত্রীর সরকার কাঁধে তাকে গিয়ে নিয়োগ পড়ছে। দিয়েছে, এখন সরকার তাকে নিয়োগ দিলে নিয়োগদাতাকেও নিতে হবে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল লুৎফ তুষার। ডাক্তার আব্দুল লুৎফ তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই, টক অফ দ্য কান্ট্রি এখন দুই তিনটে ইস্যুর মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব, এবং এটি নিয়ে কি হয়েছে আমরা সবাই জানি, আমি আর ভূমিকা যাচ্ছি না। পরবর্তীতে দেখা গেল যে আইনমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী, তথ্য উপদেষ্টা, সবাই সে বিষয়ে কথা বলেন যে তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে কি হচ্ছে, কিন্তু স্পষ্টভাবে কেউ জবাব দিল না। আমরা ধরে নিতে পারি যে তার দুইয়ের সিটিজেনশিপ রয়েছে। যদি তাই থেকে থাকে, কেন এভাবে সংবিধান লঙ্ঘন করা হলো? এবং আমার ধারণা যে প্রধানমন্ত্রী যেহেতু খুব কাছের লোক, প্রধানমন্ত্রী তো বিষয়টি জানতেন, আর যদি না জেনে থাকে তাহলে প্রধানমন্ত্রীর সাথেও এক ধরনের প্রতারণা করা হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের পক্ষ থেকে। আপনি কি বলবেন এখানে? আমার মন্তব্য খুবই প্রথাগত হবে। প্রথম বিষয় হচ্ছে, এই ধরনের পদে নিয়োগের সময় একটা কোশ্চেনিয়ার থাকা উচিত। যে কোশ্চেনিয়ারের মধ্যে ভিসা যেরকম থাকে না, যে আপনি কি কখনো সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করেছেন কিনা, আপনি কি গত 3 মাসের মধ্যে জীবাণুযুক্ত এলাকায় গিয়েছেন কিনা, এরকম থাকে না একটা প্রশ্ন, যে কোনো দেশে ভিসা নিতে গেলে থাকে, আপনাকে কি আগে ভিসা রিফিউজ করা হয়েছে কিনা। ঠিক সেই রকম একটা প্রশ্নপত্র থাকা উচিত যে কোনো সরকারি পদে এইভাবে নিয়োগের জন্য। সেটা মন্ত্রী হোক, প্রতিমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, সচিব হোক, গ্রেড 1 পদে টেলিভিশনের ডিজি হোক, যেই হোক, একটা প্রশ্নপত্র থাকতে হবে যে আপনি কি রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন কিনা, আপনি কি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক কিনা, আপনি কি এই মুহূর্তে অন্য কোথাও দায়িত্ব পালন করছেন কিনা। অর্থাৎ যেসব ক্ষেত্রে ডুজ অ্যান্ড ডোন্টস বলা আছে সংবিধানে এবং আইনে, সেইগুলিতে কোনো জায়গাতেই নিয়োগটা সাংঘর্ষিক হতে পারে কিনা, এরকম একটা প্রশ্নপত্র থাকা উচিত। যিনি এই ধরনের পদ গ্রহণ করবেন তিনি টিক চিহ্ন দিবেন। এটা হলে আচ্ছা। এই সমস্যাগুলো মিটে যায়। কেননা এই যে ধরেন একজনকে নিয়োগ দেওয়া হলো, সাংবাদিকরা খোঁচায় আবিষ্কার করলো যে না উনি বিদেশের নাগরিক, অথবা আগেই জানতো লোকজন, সেজন্য প্রশ্নটার সাথে সাথে উঠে গেল। এই ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় না। কিন্তু এই বিষয়টি, এই বিতর্ক তো একদিন নয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এগুলো বরাবর এই হতে দেয়, বিষয়টি আলোচনা এগুলা সরকার সবার হতে হলো। দেয়, কেন দেয় আমি জানি না। সরকারের লোকজন এবং সরকার এগুলা হতে দেয়। এটা কেমন জানি একটা সরকারি অসুখ। মানে আপনি যদি সরকারে থাকেন এবং সরকার পরিচালনা করেন, তাহলে যা কেন যেন এই সরকারের এই ভুল কাজগুলি ধারাবাহিকতা রক্ষিত হয়, এবং কিছু হলেই এক সরকার আরেক সরকারের উদাহরণ দিয়ে বলে উনিও করেছিলেন, ওনাদের সময়ও হয়েছিল, ওনাদের সময় এর চেয়ে বেশি হয়েছিল। এগুলা হচ্ছে একদম গদবাঁধা উত্তর। এগুলা না, দেখতে কিন্তু দেখতে আমরা আমরা যাকে ক্লান্ত। ফ্যাসিবাদী সরকার বলছি, আমরা যেটাকে ফ্যাসিবাদী সরকার বলছি বা অনেকে বলছে, সেই আওয়ামী লীগ সরকারের সময় সৈয়দ আবুল হোসেনের প্রসঙ্গে কিন্তু একটি, মানে তার ক্ষেত্রে কেবলমাত্র এই অভিযোগটি উঠেছিল, তাকে কিন্তু সাথে সাথে না পদত্যাগ না, আরো করতে আরো হয়েছিল। লোকের বেলা অভিযোগ উঠেছিল। আব্দুল মোমেন সাহেবের নামে উঠেছিল যে ওনারও মনে হয় আমেরিকান পাসপোর্ট আছে। না, এরকম আরো কিন্তু সেটা প্রুভ, কয়েকজনের নামে উঠেছিল। কিন্তু এরকম প্রুভ আরো হয়নি। কয়েকজনের নাম উঠেছিল। আমি আপনাকে বলি, মোজাম্মেল বাবু সাহেবের স্ত্রী এমপি হয়েছিলেন, তার বেলাও সন্দেহ ছিল যে উনি কি ব্রিটেনের আচ্ছা। নাগরিক কিনা। তো এরকম অনেকের বেলায় হয়েছে। শুনুন, আওয়ামী লীগ না সব করে গিয়েছে, 17 বছর ছিল তো।
কিছু বাদ দেয় নাই, ছোটখাটো সব কোথাও না কোথাও দেখবেন। আওয়ামী লীগের একটা উদাহরণ দেওয়া যায়। আমি মনে করি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচিত এই বিষয়টা খোলাসা করা। এই সরকারের নীতিমালা যেহেতু রয়েছে যে তারা ওপেননেসকে অ্যালাউ করবেন, তারা বলেছেন তারা অনেক বেশি ওপেন থাকবেন, তারা তাদের সকল কাজকে স্ক্রুটিনি করতে দিবেন। তারা বলেছেন যে তারা একটা মুক্ত সমালোচক গণমাধ্যম চান। এমনকি এই যে বিটিভি যে ডিজি নিয়োগ হয়েছে আমাদের ভগিনী, আমাদের বোন কাজী জেসিন, তিনি তার স্টেটাসে বলেছেন যেটা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, বিটিভি স্বাধীন হয়ে যাবে, বিটিভি আর বাতাবি লেবু সংবাদ দিবে না। তাহলে আমরা এটা প্রত্যাশা করতে পারি না? পারি তো। এখন ধরেন এই যে ওপেননেস, সে ওপেননেসের একটা জায়গা কিন্তু কিন্তু হচ্ছে ওখানে আমার প্রশ্ন আছে, ওখানে আমার প্রশ্ন আছে। না, ওইটা নিয়ে আমি সেই কথা বলবো, ওইটা নিয়ে আমি কথা বলবো। কথাটা হচ্ছে যে আগের মতোই সবকিছু মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করার জন্য। হ্যাঁ, বিদ্বেষ, তার ইচ্ছা, নিজের কোনো কিছু নাই। এই হ্যাঁ এই স্টেটাসটাই আরো সুন্দরভাবে দেওয়া যেত। তবে এই সমালোচনা আমি যেতে চাই না, এটাই নিয়ম, এটাই বাংলাদেশে হয়ে আসছে। অধস্তনরা কোনোদিন নিজের কোনো স্বপ্ন থাকে না, নিজের কোনো ইচ্ছা আগ্রহ থাকে না, তার নিজের কিছু করার থাকে না। হ্যাঁ, সে জি হুজুর হয়। যে জায়গাটিতে আমার কথা সেটি হচ্ছে এই সরকার যেহেতু ওপেননেসকে প্রমোট করতে চান, তারা যেহেতু সমালোচনাকে ওয়েলকাম করেন, তাহলে এই সমালোচনার জায়গাটা পরিষ্কার করে দেওয়া উচিত। তাকে বলতে হবে যে হ্যাঁ আমি নাগরিক, আই ডোন্ট কেয়ার। অথবা বলতে হবে আমি নাগরিক, আমি এটা ফেরত দিয়ে দিচ্ছি। অথবা বলতে হবে আমি নাগরিক, তাহলে আমি এই পদ আর নিচ্ছি না। এই তিনটাই তো অপশন। হয় উনি ব্রিটিশ নাগরিক হয়ে এই পদ ছেড়ে দিবেন, অথবা এই পদে থেকে ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দিবেন, অথবা উনি বলবেন আমি দুইটাই রাখবো, আই ডোন্ট কেয়ার, কার এত জ্বালা। তো উনি ওইটাই করেছেন, আই ডোন্ট কেয়ার, কার এত জ্বালা, এটা বলে দিয়েছেন। এখন উনি একটা অপশন নিয়ে নিয়েছেন। এখন সেই অপশনের কারণে উনি সমালোচিত হবেন এবং সেই সমালোচনা ওনাকে নিতে হবে। না, সেই সমালোচনাকে তাকে নিতে হচ্ছে না, সেই সমালোচনাটা আলটিমেটলি গিয়ে প্রধানমন্ত্রীর সরকার কাঁধে তাকে গিয়ে নিয়োগ পড়ছে। দিয়েছে, এখন সরকার তাকে নিয়োগ দিলে নিয়োগদাতাকেও নিতে হবে। এটা তো একটা সাধারণ প্রশ্ন, এটা তো এবং হচ্ছে একটা সুন্দর প্রশ্ন, সিস্টেম। এই এই হুমায়ুন কবিরের বিষয় তো গত 6 মাস ধরে আলোচনা হচ্ছে, বিএনপির মধ্যেও একটি শব্দ গড়ে উঠেছে। শুধু হুমায়ুন কবির নয়, লন্ডনের আমাদের প্রধানমন্ত্রী আশপাশে যারা ছিলেন তাদেরকে মানে পদায়িত করা হচ্ছে, ক্ষমতায়িত করা হচ্ছে। সেখান থেকে লন্ডন প্যাকেজ শব্দ দুটো দলের মধ্য থেকে উচ্চারিত হচ্ছে। আমি সে বিষয়ে না গেলাম, আমি যদি স্পেসিফিক্যালি হুমায়ুন কবিরের বিষয়ে থাকি আলোচনায়, তো গত 6 মাসে তিনি ক্ষমতা অপব্যবহার করছেন, তিনি অকূটনৈতিক সুলভ আচরণ করছেন, লন্ডনে গিয়ে একজন ডিপ্লোম্যাটকে সরাসরি মানে ক্যামেরার সামনে তিনি অপদস্থ করছেন কিংবা বা মন্তব্য করছেন। আহ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টাফদের সঙ্গে উদ্ধতপূর্ণ আচরণ করছেন, এবং তিনি এত কিছু পরেও উপদেষ্টা থেকে তার প্রমোশন হলো, সরাসরি প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। যেখানে আমি সব বাদ দিলাম, এই বিতর্কটুকু ছিল যে তিনি ডুয়েল সিটিজেনশিপ ক্যারি করছেন কিনা। তা এত কিছুর পরেও যখন তার এই প্রমোশনটা হলো বা সরাসরি মন্ত্রণালয়ে এলেন, তাহলে বুঝতে হবে তার খুঁটির জোর রয়েছে। ওনার প্রমোশন হয় নাই, ওনার পদোন্নতি হয়েছে। এটা কিন্তু প্রমোশন না। উনি ডাইরেক্ট উনি বলা, উনি বলা এটা উপদেষ্টা একদম। ছিলেন, উনি উপদেষ্টা হ্যাঁ, ছিলেন, উনি হ্যাঁ, উপদেষ্টা হ্যাঁ। থেকে এখন উনি এক্সিকিউটিভ দায়িত্ব পেয়েছেন। উপদেষ্টা পদটা কিন্তু এক্সিকিউটিভ না, না, এখন সেটা উনি হয়তো। এক্সিকিউশনের দায়িত্ব পেয়েছেন। হ্যাঁ, এখন মনে উনি খারাপ করেন বলেন না। আপনার আপনার দাদা নানা আপনাকে কিন্তু সরাসরি শাসন করেন না, পরামর্শ দেন। হুম, হুম, হুম। কিন্তু যদি আপনাকে পরামর্শ দেওয়ার জন্য যে পদ ছিল সেখান থেকে সরিয়ে বলা হয় যে না আপনি এখন এক্সিকিউটিভ দায়িত্ব পালন করবেন, প্রশাসনিক দায়িত্ব, আপনি এখন একটা অংশ দেখাশোনা করবেন এবং আপনার উপরে আরো লোকজন আছে। তো অতএব ওনার এটা হয় নাই। ওনার ক্ষমতা বেড়েছে, কিন্তু এটা ক্ষমতা ওই বাড়লো, এটা ক্ষমতায় কিন্তু পদোন্নতি না। ক্ষমতায় সবাই চায়, ওই ক্ষমতায় সবাই চায়। ক্ষমতা বেড়েছে হ্যাঁ, কিন্তু পদোন্নতি হয় নাই, সম্মানের না, জায়গাতে ওনার আপনি অবনতি হয়েছে। তথ্য সূত্রের কথা চিন্তা করেন, সাবেক তথ্যমন্ত্রী জহিদুল স্বপন সাহেব উপদেষ্টা হলো, তাতে কি উনি খুশি? সম্মান বেড়েছে, নিশ্চয়ই। ওনার তো সম্মান ক্ষমতা নেই। বেড়েছে না, উনি খুশি। তাতে কি উনি হলো? স্ট্যাটাস হ্যাঁ, দিয়েছেন হ্যাঁ, যে হ্যাঁ। উনি উনি খুশি, উনি এটা ওপেন উপদেষ্টার পদে বলছেন, গিয়েছেন। কিন্তু আমরা তো তাতে ভিতরে কোনো খবর অসুবিধা জানি। নাই, উনি হ্যাঁ, উনি খুশি অ্যাকচুয়ালি। হয়েছেন, এটা উনি নিজের মুখে বলেছেন, আমরা এটাকে প্রশ্ন করতে পারি না। আচ্ছা, ঠিক জয়দুল আছে। স্বপন ভাই আমাদের অনেক অনেক প্রিয় একজন মানুষ, উনি বলেছেন যে উনি এই পদে উনি খুশি হয়েছেন। আচ্ছা, তো বলেছেন, উনি আমরাও যেহেতু খুশি। খুশি হয়েছেন, আমরা এটাকে প্রশ্ন করতে পারি না, কারণ আমরাও এটাতে খুশি। কোনো ওনার উন্নতি হয়েছে। উনি সরাসরি একটা পরামর্শের জায়গায় গিয়েছেন। পরামর্শ কয়জন নেয় লাগে এক একটা না, আমি মন্ত্রণালয়ে? বিশ্বাস করি, আমি বিশ্বাস করতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ নেন, না হলে উনি এত পরামর্শক বা এত ধরনের কিছু পদ উনি কেন নিবেন? যিনি কিনা সাধারণ একটা ভাতের পয়সা বাঁচান, গাড়ির পয়সা বাঁচান, তিনি নিশ্চয়ই অহেতুক লোকজন নিয়ে তাদেরকে বেতন দিয়ে পয়সা অপচয় করবেন না। আমি বিশ্বাস করি যে তিনি পরামর্শ নেন। একটা মন্ত্রণালয়ের সংস্কৃতি মন্ত্রণালয়ের মতো জায়গা 3 জন ব্যক্তির কি প্রয়োজন আছে?
আপনি নিজেই বললেন যে ওই সংস্কৃতি মন্ত্রণালয় কি কাজ মন্ত্রণালয়ে করেছে? ধরেন পান না, বাজেট দেয় না সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলাদেশের সবচেয়ে কম বাজেট পাওয়া মন্ত্রণালয়গুলির একটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। তো সেইখানে যদি অ্যাটলিস্ট সংস্কৃতি বিষয়ে আলোচনা করে, পরামর্শ করে, উপদেশ নিয়ে যদি বাংলাদেশের সংস্কৃতিকে একটা সুন্দর ধারায় পরিচালিত করা যায়, আমি মনে করি করা উচিত। তিনজন কেন, না আমি ঠিক মনে আছে, করি কিন্তু আমি কিন্তু মনে করি আবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে একটা অ্যাডভাইজরি কমিটি থাকা উচিত। কেননা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় না স্বৈরতান্ত্রিক ভাবে চলে। কখনো এটা নজরুল মন্ত্রণালয় হয়, কখনো এটা রবীন্দ্র মন্ত্রণালয় হয়, কখনো এটা লালন মন্ত্রণালয় হয়, কখনো এটা জাউরা মন্ত্রণালয় হয় যখন ওই যে ফারুকি আসে। তো এইগুলা বন্ধ হওয়া উচিত। আপনি বলছেন সংস্কৃতি মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এখানে থাকতেই পারে যদি বাজেট দেওয়া হয়, আমি তাও মেনে নিলাম। কিন্তু দেখুন, সংস্কৃতি মন্ত্রণালয়ে তিন ব্যক্তি রয়েছে, তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, উপদেষ্টা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন। আবার একই ব্যক্তির হাতে তিনটি মন্ত্রণালয়, সড়ক, আহ, সেতু, রেলপথ মন্ত্রণালয়। তাহলে মানে সিস্টেমটা কোথায়? না, এখন আপনি যদি চিন্তা করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে অনেকগুলি মন্ত্রণালয় রেখে দেয়, এটা তো সিস্টেমের হিসাব। সিস্টেম যদি অ্যালাউ করে, আপনি এটা নিয়ে প্রশ্ন করতে পারবেন না। কেউ যদি সিস্টেমটা বদলাতো ভালো হইতো, কিন্তু সিস্টেম যেহেতু অ্যালাউ করে, সিস্টেমের মধ্যে আপনি যা অ্যালাউ করে আপনি করতে পারবেন। এটা এটা তো সিস্টেম না, এটা তো সিস্টেম এটা তারা সিস্টেম নিজেদের মতো করে না। নিচ্ছে। এই অধিকার, এক ব্যক্তির সিস্টেম হ্যাঁ, প্রধানমন্ত্রীকে দিয়েছে, এই অধিকার মন্ত্রণালয়কে হ্যাঁ, প্রধানমন্ত্রী দিয়েছে। তাহলে তাহলে তো দিয়েছে। আমাদের কোনো তাহলে তো আমাদের কোনো বিষয় নিয়ে আলোচনাই করা যাবে না না, আপনি যদি সিস্টেমকে প্রশ্ন সিস্টেম হয়ে করেন, থাকে। আপনি হুম, সিস্টেম বদলাতে বলেন, আপনি মূল জায়গাতে যান। সেটাই তো তিনজন আছে না পাঁচজন আছে এটা নিয়ে কোশ্চেন করে লাভ নাই। যে সিস্টেম হুম। তিনজন পাঁচজন সাতজন অনির্দিষ্ট লোককে যা খুশি তাই বানানোর অধিকার দেয়, সেই সিস্টেমকে কোশ্চেন করে। সিস্টেমটা বদলানো দরকার। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। রংপুরে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের আরো 3 সদস্যকে যে হত্যা করা হলো, তা নিয়ে গত কয়েকদিন ধরে যা ঘটছে আপনি নিশ্চয়ই সবই জানেন। এবং পুলিশের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছিল, তারা দুজনকে আটক করেছে, সেটা নিয়ে নানান ধরনের প্রশ্ন। কোন ক্লু থেকে, কোন সন্দেহ থেকে তাদেরকে আটক করা হলো? এবং ইয়াবা সেবনের কারণে নাকি বাধা দেয়াতে এই 4 জনকে হত্যা করা হয়েছে একের পর এক। তারপরে আরো নানান ধরনের বর্ণনা। মানুষের এক ধরনের অবিশ্বাস জন্মেছে। আচ্ছা, পরবর্তীতে দেখা গেল যে সেই পুলিশ কমিশনারকে আবার সরিয়ে নেওয়া হলো, তদন্তের কাজ গেল সম্ভবত ডিবি বা পিআইবিতে। এদিকে যে পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়েছে, সেই পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও প্রশ্ন উঠেছে যে ডোম এর সাথে সংশ্লিষ্ট ছিলেন। তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের কিছু মানে তার বক্তব্য সামহাও কেউ রেকর্ড করেছে, সেটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। ফর্মাল ট্র্যাডিশনাল কোনো কোনো মিডিয়াতে এটি প্রচার করা হয়েছিল, মানে টেলিভিশন চ্যানেলে। সেটি পরবর্তীতে তুলে নেওয়া হয়েছে। কেন তুলে নেওয়া হয়েছে সেটি একটি প্রশ্ন। দ্বিতীয়ত, যে চিকিৎসক পোস্টমর্টমের দায়িত্বে, তিনি যে রিপোর্ট দিয়েছেন সেখানে আবার এগুলো কিছু নেই। সেখানে লেখা রয়েছে যৌনাঙ্গের পশ্চাৎদেশে কিছু একটা পাওয়া গেছে, বোঝা যাচ্ছে না। এই ধরনের ল্যাঙ্গুয়েজ আরো সন্দেহ বাড়ায় কিনা ডাক্তার আব্দুল লতিফ সাহেব? আপনি নিজে একজন হ্যাঁ, চিকিৎসক, এটা হয়তো হতেই থাকবে এই আমাদের দেশে। জি। আমাদের দেশে এটা হতেই থাকবে। আমাদের দেশে যে কোনো পোস্টমর্টম রিপোর্ট নিয়ে সন্দেহ বাড়ে। শুধু যদি এটা ঢাকা মেডিকেল, চিটাং মেডিকেল, মানে বড় মেডিকেল কলেজ হাসপাতাল না হয়, তাহলে এই পোস্টমর্টম রিপোর্ট নিয়ে এই সন্দেহের অবকাশ থেকে যাবে। কেন জানেন? বাংলাদেশে ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ নাই। হুম, যারা পোস্টমর্টম করেন তারা কেউ ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ না। অধিকাংশ ক্ষেত্রে মেডিকেল কলেজে গেলে ফরেন্সিক মেডিসিনের ডিপার্টমেন্ট থাকে, সেখানকার প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারা পোস্টমর্টমটা করে। সেই জন্য পোস্টমর্টম অনেক ভালো হয় মেডিকেল কলেজে। কিন্তু আদারওয়াইজ বাংলাদেশে পোস্টমর্টমের ব্যবস্থা এমনকি জেলাগুলিতে ভালোভাবে নাই। পোস্টমর্টমের জন্য কি কি দরকার হয়? প্রথমে দরকার হয় হচ্ছে আলামত সংরক্ষণ। যিনি লাশটাকে নিয়ে আসবেন তিনি কিন্তু আলামত সহ নিয়ে আসতে হবে। তো এই ট্রেনিং নাই। অনেক আলামত লাশটাকে আনার সময় নষ্ট হয়ে যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে আসার পরে লাশটা সংরক্ষণ করতে হবে পোস্টমর্টমের আগে পর্যন্ত। এবং এই লাশ পৃথিবীর যে কোনো জায়গাতে একটা ঠান্ডা ঘরে সংরক্ষণ করা হয়। পোস্টমর্টেমের এরিয়া ও ফ্রিজার থাকে, ফ্রিজারের মধ্যে ওই লাশ থাকে, বের করে পোস্টমর্টেম হয়ে আবার ফ্রিজারে ঢুকে যায়। এবং অত্যন্ত উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয়, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি, হাতুড়ি ছেনি ব্যবহার করা হয় না। আমাদের দেশে হাতের করাত, হাতুড়ি ছেনি এগুলা দিয়ে পোস্টমর্টেম করা হয়। যে জন্য অনেক সময় সাধারণ মানুষ, তাদের পরিবার লাশের এই বিকৃতি হবে এই ভয়ে পোস্টমর্টেম করতে দিতে চান না। যে আমি তো যাকে হারিয়েছি হারিয়েছি, লাশের উপর বিকৃতি হবে, মিউটিলেশন হবে। এই জন্য অনেকে দেখবেন বলে যে না আমার পোস্টমর্টেম দরকার নাই। আচ্ছা, তৃতীয় কি? তৃতীয় হচ্ছে যিনি পোস্টমর্টেম করবেন তাকে ফরেন্সিক মেডিসিনের অত্যন্ত উচ্চ ট্রেনিং অথবা ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ হইতে হবে। বাংলাদেশে ফরেন্সিক মেডিসিনের টিচারই খুঁজে পাওয়া যায় না। ডিগ্রি তো পরের কথা, পদ খালি, ফরেন্সিক ডিপার্টমেন্টে সব পদ খালি।
মেডিকেল কলেজে পড়ানোর লোক নেই। এখন পোস্টমর্টেম যারা করেন তারা তাদের ওই এমবিবিএস পর্যায়ের যে নলেজ ছিল বহু বছর আগে সেটা দিয়ে পোস্টমর্টেম করেন। পৃথিবীর বিভিন্ন দেশে পুলিশের সাথে করোনার থাকে, করোনার চাকরি পায়। করোনার মানে হচ্ছে যে পোস্টমর্টেম করে। এই ডাক্তাররা পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে চাকরি পায় এবং যেখানে যেখানে থানা আছে অথবা পুলিশ স্টেশন আছে অথবা বড় পুলিশ স্টেশন আছে সেখানে তাদের পোস্টিং থাকে এবং পুলিশের আন্ডারে পোস্টমর্টেমের জায়গাটা থাকে। অপঘাতে মৃত্যুর পোস্টমর্টেম হবে না, ওই একটি বিষয় তো রয়েছে, আপনি যে টেকনিক্যাল সমস্যার কথা বলছেন, যে সংকটের কথা বলছেন, অবশ্যই সেটা তো এখন রয়েছে। ডোম যদি বলে যে আমি এটা পেয়েছি, দেখা যায় ইন্টেনশনও তো কাজ করে, ইন্টেনশন কাজ করে, রিপোর্ট ঘুরিয়ে দেওয়ার কথা বলা হয়, ঊর্ধ্বতন কোনো না এগুলা তো প্রভাবশালী হয়েই মহলের থাকে, বিরুদ্ধে। এগুলা তো হয়েই থাকে। আমরা এর আগে দুর্নীতির অভিযোগ পেয়েছি না, ঘুষ লেনদেন হয়, তারপর পোস্টমর্টেমের রিপোর্টে ভুল রিপোর্ট দেওয়া হয়, একাধিকবার লাশ উত্তোলন করে, এটাকে বলে এক্সিউমেশন। অনেকবার আমরা দেখেছি না পোস্টমর্টেম হয়েছে, দাফন হয়ে গিয়েছে, আবার লাশ উত্তোলন করা হচ্ছে। এই পর্যন্ত সালমান শাহর মৃতদেহ কয়বার তোলার ব্যবস্থা করা হয়েছে আপনি বলেন? সালমান শাহকে কতবার উঠানামা করানো হচ্ছে? আহ সুনির্দিষ্টভাবে গণপতি চক্রবর্তীর যে বিষয়টি, মানে পুলিশ যে প্রাথমিক প্রতিবেদন দিয়েছে, এটির সাথে মানুষের এত আস্থাহীনতা কেন, এবং সেই পুলিশ কেন প্রত্যাহার করতে হলো খোদ পুলিশ কমিশনারকে, এবং জমের যে বক্তব্য, সব মিলিয়ে আসলে আপনার কাছে কি মনে হয়, মানে এটা যে কোন দিকে এগুলো যাচ্ছে? হয়তো এই কারণেই, যদি মানুষের পোস্টমর্টেমের উপর আস্থা থাকতো তাহলে ডোমের কাছে কেউ যেত না। ডোম কি এটা বলার লোক? ডোমের কাজ হচ্ছে পোস্টমর্টেম যিনি করেন উনি ডোমকে বলেন এখানে কাটো এখানে কাটো, এবং হুম। ডোম এটা জানে, রেগুলার সেটা কাটে। ডোমের কাজ হচ্ছে কাটাকাটি করা। ডোম যদি বুঝে তাহলে তো আর ডোমই সার্টিফিকেট দিত। কিন্তু প্রবলেমটা কোথায় আমি আপনাকে বলি, মানুষ ওই পোস্টমর্টেম যে করে তার উপরে আস্থা নাই, এই জন্য ডোমের কথা খুঁজে। এইটাই তো হচ্ছে আমাদের সিস্টেমের ব্যর্থতা। আপনি একটা সংবাদ মাধ্যমে যদি আপনি চিফ নিউজ এডিটর, আর লোকে গিয়া আপনার দারোয়ানের কাছে জিজ্ঞেস করে খবরটা কি সত্যি, আর দারোয়ান বলে হ্যাঁ হ্যাঁ আমার মনে হয়েছে এটা সত্যি না, কারণ ঢুকার এবং সময় এখন স্যার তাই মাথা হচ্ছে, নাড়তেছিল। এখন তাই তো হচ্ছে। তো সেটা তো আমাদের সিস্টেমের ব্যর্থতা। আমরা হ্যাঁ। যে স্বীকার করি না যে আমাদের সিস্টেম রন্ধ্রে রন্ধ্রে ব্যর্থ, তা না হইলে এই যে বিডার চেয়ারম্যান 18 মাস ধরে কোনো বিনিয়োগ আনতে পারে না, সে আরো 1 বছর রিনিউয়াল হয়েছে না তার, এটা তো তার হুম, হুম। যোগ্যতা। 18 মাস ধরে কিছু পারে না, আরো 1 বছর চেষ্টা করবে। আপনার কাছে মনে হয় যে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীর সপরিবারে নিহতের বিষয়টি অনেক বেশি রহস্যপূর্ণ? অবশ্যই রহস্যপূর্ণ। এই জন্য রহস্যপূর্ণ যেটা খুব অদ্ভুত, যে এক এক করে ছাদে উঠছে আর মারা যাচ্ছে, একজন একজন করে যাচ্ছে আর মারা যাচ্ছে। ব্যাপারটা খুব অদ্ভুত না? আপনার কাছে কি মনে হয়? অ্যাডাল্ট একটা মেয়ে, 25 বছর বয়স সম্ভবত তার, আমি পত্রিকায় পড়েছি। 15 বছর। সে, হ্যাঁ, তাকে এত সহজে কাবু করে মেরে ফেলতে পারলো, এরপরে তার পরিবার পরিজনকে মেরে ফেললো, সবাইকে মেরে ফেললো, কেউ শব্দ পাইলো না, কেউ জানলো না। এবং এটা যে কোনো ফাউল প্লে করার সাথে সাথে তো এক ধরনের পাল্টা চেষ্টা হওয়ার কথা না? যারা ধরা পড়েছে তাদের শরীরে কি কি চিহ্ন আছে এটা তো দেখতে হবে। যে মৃত্যুবরণ করেছে সে তো বাঁচার জন্য চেষ্টা করে, এই জন্য দেখা যায় যে সে খামচি দেয়, কামড় দেয়, বাধা দেয়, তাতে করে তার নখের নিচে চামড়া পাওয়া যায়, চুল পাওয়া হুম। যায়, তাই না? যে আক্রমণকারী তার শরীরে নানান ধরনের উন্ড পাওয়া যায়, সেগুলা কি, সেগুলার বিবরণ দেওয়া হয়েছে। আমি ভাই ফরেন্সিক মেডিসিন অনেক নম্বর পেয়েছিলাম এই যখন আমি ভালো ছাত্র ছিলাম, এটা জীবনের সবচেয়ে বড় অন্যায়। ভালো ছাত্র ছিলাম, অনেক কিছু ভুলি নাই এখনো জীবনে, যা পড়াশোনা করেছি কিচ্ছু ভুলি নাই। তো যখন এইভাবে গায়ের জোরে কেউ কাউকে আহত নিহত করে, তখন ভিকটিম যে সে কিন্তু পাল্টা বাঁচার চেষ্টা করে। খুব স্বাভাবিক। তো সেই ভিকটিমের শরীরে কি ওই আলামত পাওয়া গিয়েছে? আক্রমণকারীর শরীরের আলামত, আক্রমণকারীর কাপড় ছেঁড়া, আক্রমণকারীকে কামড়ানো, আঁচড়ানো, ধাক্কা দেওয়া, ঘুষি দেওয়া, সেগুলো কি পাওয়া পুলিশ তো, গিয়েছে? এগুলো পুলিশ তাদের রিপোর্ট কিছু উল্লেখ করেনি, তাদের বক্তব্যে তাদের রিপোর্টে আমাদের কিছু উল্লেখ করেনি। আমাদের পুরো সিস্টেম অপদার্থতায় পরিপূর্ণ। আপনি এই মুহূর্তে 10 জন পুলিশকে ডেকে এনে জিজ্ঞেস করেন যে এই ধরনের অপরাধে কোন কোন আলামতগুলি সংরক্ষণ করতে হবে, আলামতগুলি খুঁজতে হবে, সে আলামত খুঁজতে পারে না তারা। এই জন্য পুলিশের ভিতরে আবার একটা তদন্তকারী পুলিশ তৈরি করতে হয়েছে, পিআইবি। এই তদন্ত তো সব না, পুলিশেরই করতে পারার কথা। আবার না, পিআইবি তে যেটি যে আপনার যায় দৃশ্যমান সে কি পুলিশের ভিতর থেকে যায় না? যে পুলিশ কিছুদিন আগে তদন্ত বুঝতো না, সে কিছুদিন পরে সব তদন্ত বুঝে। এই জিনিসগুলো আমাদের সিস্টেমের ফেলিওর, এটা পুলিশের দোষ না। তাহলে যেখানে স্পষ্ট ফুটেজে দেখা যাচ্ছে, ভিডিও ফুটেজে, যে এই চারজন মানুষের মুখ ঝলসানো, পুলিশ বলছে গলায় রশি দিয়ে, দড়ি দিয়ে, ফাঁস দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, ওই যে মুখ ঝলসানো বিকৃত অবস্থা, এগুলো আর উল্লেখ করা হচ্ছে না। তাহলে এখানে কি আমরা অক্ষমতা বলবো,
বিশেষ কোনো রহস্য নাকি বিশেষ কারোর? আমরা তো জানি না, এই জন্যই তো এগুলা প্রশ্নবিদ্ধ। আমরা কিছু বলতে পারবো না কেন জানেন? আমরা তো সরাসরি এটার সাথে সম্পৃক্ত না, আমরা কেবল প্রশ্ন করতে পারবো। আমরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলতে পারবো। উত্তর দেওয়ার দায়িত্ব কার? উত্তর দেওয়ার দায়িত্ব হচ্ছে সিস্টেমের। সিস্টেম উত্তর দিতে বাধ্য না। এই সিস্টেমকে বাধ্য করানোর জন্য একটা তথ্য কমিশন ছিল, সেইখানে নাকি অনেককে নিয়োগ দেওয়া হয়েছিল, সেগুলো প্রশ্নবিদ্ধ, আওয়ামী লীগের লোক। তাই বলে আপনি তথ্য কমিশনটাই নাই করে দিয়েছেন, কেউ নাই সেখানে। তো এটা কি ঠিক হয়েছে? এখন তো আপনি এই প্রশ্ন আমাকে না করে আপনি সরাসরি পুলিশকে করতে পারতেন এই তথ্য জানতে চেয়ে, কিন্তু আপনি পারবেন না। আপনি পুলিশকে এখন নোটিশ করতে পারবেন না। তথ্য কমিশন কোথায়? আমাদের দেশে আমাদের অবস্থা, জনগণের অবস্থা গাধার মতো, যে গাধার পিঠে শুধু বোঝাটা বদলায় কিন্তু বোঝার পরিমাণ কমে না, বাড়তে থাকে। আমরা জনগণ হচ্ছে সেই অদ্ভুত গাধা, অদ্ভুত উট, যে উটের পিঠে চড়ে চলেছে স্বদেশ, শামসুর রহমান লিখেছিলেন। আমরা সেই উট। এখন বিষয় হচ্ছে যে শরীয়তপুরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একাধারে 3 জন ব্যক্তিকে লাঞ্ছিত করলেন, মারধর করলেন তার অনুসারীরা, এবং তার একটা উক্তি, আমার মনে হয় এটি প্রবাদ বাক্যে দাঁড়িয়ে যাবে সম্ভবত, তোমরা লিখবা আমরা পিডাইব। আপনার মন্তব্য কি হবে এখানে? এটাই তো হচ্ছে সেই যে ফেইল্ড সিস্টেম, ব্যর্থতার দিকে এগিয়ে যাওয়া। যে দেশের সরকার প্রধান এত বিনয়ী আচরণ করছেন, যে দেশের সরকার প্রধান এত ভালো ভালো কথা বলছেন, যে দেশের সরকার প্রধান নিজে না খেয়ে অন্যকে বোঝানোর চেষ্টা করছেন যে টাকা বাঁচাও, সময় বাঁচাও, সেই দেশের সেই রাষ্ট্রপ্রধানের দল একেবারে প্রান্তিক পর্যায়ের কেউ সাংবাদিকদেরকে বলছে তোমরা লিখবা আমরা পিটাবো। তো প্রবলেম কিন্তু প্রান্তে, কারণ প্রান্তে হচ্ছে বৃহৎ জনগোষ্ঠী বাস করে। সচিবালয়, প্রধানমন্ত্রীর অফিস কিংবা ঢাকা শহরটা কিন্তু রাষ্ট্র না। রাষ্ট্র হচ্ছে টেকনাফের সেই প্রান্ত, তেতুলিয়ার সেই প্রান্ত। রাষ্ট্র হচ্ছে জিরো পয়েন্টে যে লোকগুলি থাকে, সেইখানে যখন রাষ্ট্র তার অধিকারকে পৌঁছে দিতে পারে, তখন এই রাষ্ট্র সফল হয়েছে বলে আমরা বুঝবো। এখন আমি মনে করেন আমার ঘরে পোলাও কোরমা খাচ্ছি, কিন্তু আমার গ্রামে 500 আত্মীয় আছে, তারা সব ভুখা। আমার এই পোলাও কোরমার কোনো মূল্য নাই। ঠিক একইভাবে আমি আমার চারপাশে একটা চমৎকার উদার পরিবেশ তৈরি করলাম, কিন্তু আমার অধীনস্থ ব্যক্তিরা সাংবাদিক প্রহার করছে, তাহলে আমার যে ভালো কাজগুলি সেগুলি সব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। যে লোকটা এটা তাহলে কি বলেছে যে প্রধানমন্ত্রী তুমি আমি বক্তব্য পিটাবো, আমলে নিচ্ছে না, মানে তার দলের লোকরাই আমলে নিচ্ছে না? প্রধানমন্ত্রী যে এক্সাম্পল গুলো তৈরি করছেন সেগুলো তাদের কাছে কোনো এক্সাম্পল না? এটা খুব অধ্যত্ত, এটা চূড়ান্ত অধ্যত্ত। যে প্রধানমন্ত্রী মানুষের সঙ্গে এত ভালো ব্যবহার করছেন, তার দলের একটা লোক সাংবাদিক পিটায় বলতেছে, তার দলের লোক সাংবাদিক প্রহার করার পরে বলে যা তোমরা লিখবা আমরা পিটাবো। এটা কত বড় উদ্ধত্ত এবং আইনকে কত বড় বৃদ্ধাঙ্গুলি দেখানো। এবং ওই লেভেলের একটা লোক, এখন ওই লেভেলের একটা লোক যদি এই কাজ করতে পারে, তার উপরের দিকের লোকের আরো করবে। কারণ আমার এত নিচের লোক যদি পিটাইতে পারে, আমি বসে থাকবো কেন? ব্যাপারটা সেরকম না। এইভাবেই সিস্টেম ফেইল্ড হয়ে যায়। এইভাবেই পুরনো ভূত আবার সরিষার ভিতর থেকে বের হয়ে আসে। এবং সবসময় মনে রাখবেন, সরিষা কম, ভূত বেশি। আমাদেরকে এই সিস্টেম বোধহয় অনেক দিন, দীর্ঘ বছর, আমরা দীর্ঘকাল বয়ে হতাশ, রেখেছে। আমরা নাগরিক হিসেবে আমরা সত্যি খুব হতাশ। আমি আজকে বুঝতে পারছি যে আগামী 50 বছরও কিছু হবে না। এই সেটাই হতাশার সেটাই জায়গাটা আলোচনা আপনি করা কি মনে দরকার। করেন? আমরা কি ভয়ঙ্কর! এবং এই দেখুন, হতাশার মধ্যে নিমজ্জিত। একটা প্রভাব পড়ি। অনেক অনেক ভালো থাকবেন ডক্টর আব্দুল তুষার, আপনার জন্য শুভকামনা। আপনার হতাশার সঙ্গে আমরাও হতাশা ব্যক্ত করতে চাই।